মাত্র এক রাতে কিছু যুবক পুরো ব্রিটিশ সাম্রাজ্যকে কাঁপিয়ে দিয়েছিল। ১৯৩০ সালের ১৮ এপ্রিল চট্টগ্রামে শুরু হয় এক ভয়ঙ্কর বিদ্রোহ। মাস্টারদা সুরিয়া সেনের নেতৃত্বে একদল তরুণ বিপ্লবী পরিকল্পনা করে এক অসম্ভব মিশন। তাদের লক্ষ্য ছিল ব্রিটিশদের অস্ত্রাগার দখল করা আর পুরো যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়া। রাতের অন্ধকারে হঠাৎ আক্রমণ, গুলির শব্দ, আগুন আর আতঙ্ক। কয়েক ঘন্টার জন্য চট্টগ্রাম শহর পুরোপুরি ব্রিটিশদের হাত থেকে মুক্ত হয়ে যায়। কিন্তু এই সাফল্য বেশি সময় টিকেনি। ব্রিটিশ সেনারা ফিরে আসে আরও শক্তি নিয়ে। শুরু হয় ভয়ঙ্কর ধাওয়া আর রক্তক্ষয়ী লড়াই। অনেক বিপ্লবী শহীদ হন, আর কিছুদিন পর সুরিয়া সেন ধরা পড়ে যান। কিন্তু আজও চট্টগ্রামের সেই রাত ইতিহাসে রয়ে গেছে এক অবিশ্বাস্য সাহসিকতার গল্প হিসেবে। ১৯৩০ সাল, একটি রাত যেখানে নিস্তব্ধতা এতটাই গভীর যেন কিছু একটা ঘটতে চলেছে। চট্টগ্রামের রাস্তাগুলো ফাঁকা, বাতাসে এক অদ্ভুত টান, আর সেই অন্ধকারের মধ্যে কিছু ছায়া ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। তাদের হাতে আধুনিক অস্ত্র নেই, তাদের পেছনে কোনো বড় সেনাবাহিনী নেই, তারা শুধু কয়েকজন তরুণ, কিন্তু তাদের চোখে আছে এমন এক আগুন যা একটি সাম্রাজ্যকে চ্যালেঞ্জ করতে পারে। এই অভিযানের নেতৃত্বে ছিলেন একজন মানুষ, একজন সাধারণ স্কুল শিক্ষক, সূর্য সেন। একজন শিক্ষক যিনি ক্লাসরুমে পড়াতেন আর রাতে স্বপ্ন দেখতেন একটি স্বাধীন দেশের। কিন্তু প্রশ্ন হল, কিভাবে একজন শিক্ষক এমন এক বিপ্লবের নেতা হয়ে উঠলেন যে বিপ্লব সরাসরি ব্রিটিশ সামরিক শক্তিকে আঘাত করেছিল? চট্টগ্রাম ব্রিটিশদের জন্য এটি শুধু একটি শহর ছিল না, এটি ছিল একটি কৌশলগত ঘাঁটি। এখানে ছিল পুলিশ অস্ত্রাগার, সহায়ক বাহিনীর অস্ত্রাগার, টেলিগ্রাফ অফিস, রেলওয়ে লাইন। এই শহরকে নিয়ন্ত্রণ মানে পুরো পূর্ব ভারতের উপর নিয়ন্ত্রণ রাখা। আর ঠিক এই কারণেই সূর্য সেন এই শহরকেই বেছে নিয়েছিলেন। কিন্তু এই সিদ্ধান্ত হঠাৎ করে আসেনি। এর পেছনে ছিল বছরের পর বছর হতাশা, অন্যায়ের বিরুদ্ধে ক্ষোভ আর এক গভীর উপলব্ধি। সূর্য সেন বুঝেছিলেন শান্তিপূর্ণ আন্দোলন গুরুত্বপূর্ণ, কিন্তু সব সময় তা যথেষ্ট নয়। ব্রিটিশরা শক্তিশালী, তাদের সেনাবাহিনী, তাদের অস্ত্র, তাদের প্রযুক্তি সবই অনেক এগিয়ে। তাই সরাসরি যুদ্ধ মানেই পরাজয়। কিন্তু যদি তাদের সিস্টেমটাই ভেঙে দেওয়া যায়, যদি তাদের যোগাযোগ বন্ধ হয়ে যায়, যদি তাদের অস্ত্রাগার দখল হয়ে যায়, তাহলে তাদের শক্তি কিছু সময়ের জন্য হলেও থেমে যাবে। এই চিন্তা থেকেই শুরু হয় এক গোপন পরিকল্পনা। দিনের বেলায় তিনি একজন সাধারণ শিক্ষক, কিন্তু রাত হলেই তিনি হয়ে উঠতেন এক বিপ্লবী নেতা। ছোট ছোট দলে তরুণদের নিয়ে গড়ে তোলা হয় একটি গোপন সংগঠন। এই সংগঠনের সদস্যরা একে অপরকে পুরোপুরি চিনত না, কারণ ধরা পড়লে একজনের ভুলে পুরো দল ধ্বংস হয়ে যেতে পারে। মিটিং হতো নিঃশব্দে, ফিসফিস করে কথা, দরজা বন্ধ, বাইরে পাহারা। একটি ভুল মানেই মৃত্যু। তবুও কেউ পিছিয়ে যায়নি, কারণ তাদের কাছে স্বাধীনতা ভয়ের থেকেও বড় ছিল। এই দলের সদস্যদের মধ্যে ছিল স্কুল ছাত্র, কলেজের তরুণ, শ্রমিক, এমনকি কিশোররাও। তাদের কাছে অস্ত্র কম ছিল, কিন্তু সাহস ছিল অসীম। পরিকল্পনা ধীরে ধীরে পরিষ্কার হতে থাকে। লক্ষ্য ছিল তিনটি: প্রথম, টেলিগ্রাফ ও যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করা; দ্বিতীয়, অস্ত্রাগার দখল করা; তৃতীয়, চট্টগ্রামকে অস্থায়ীভাবে স্বাধীন ঘোষণা করা। এই পরিকল্পনা শুনতে যতটা সহজ, বাস্তবে ততটাই বিপজ্জনক, কারণ প্রতিটি পদক্ষেপে ছিল মৃত্যু। অবশেষে তারিখ ঠিক হয় ১৮ এপ্রিল ১৯৩০। সেই রাত যখন সব কিছু বদলানোর চেষ্টা করা হবে। দিনভর কেউ কিছু বুঝতে পারেনি, সব কিছু ছিল স্বাভাবিক। কিন্তু রাত নামতেই সব বদলে যায়। দলটি ভাগ হয়ে যায় কয়েকটি ইউনিটে, প্রত্যেকের আলাদা কাজ। কেউ টেলিগ্রাফ অফিসে যাবে, কেউ অস্ত্রাগারে, কেউ পাহারা দেবে। সবাই জানত এটি হয়তো তাদের শেষ রাত। তবুও কেউ থামেনি। রাত গভীর হলে তারা ধীরে ধীরে এগিয়ে যায়। পায়ের শব্দ নেই, কথা নেই, শুধু নিঃশ্বাসের শব্দ। প্রথম আঘাত পড়ে টেলিগ্রাফ অফিসে, কারণ যোগাযোগ বন্ধ না হলে ব্রিটিশরা দ্রুত সাহায্য চাইতে পারবে। আক্রমণ হয় হঠাৎ, কিছুক্ষণের মধ্যেই লাইন কেটে যায়। চট্টগ্রাম এখন একা। এরপর শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ,
অস্ত্রাগারে আক্রমণ। পুলিশ অস্ত্রাগারে হঠাৎ আঘাতে ব্রিটিশরা কিছু বুঝে ওঠার আগেই বিপ্লবীরা ভিতরে ঢুকে পড়ে। কিছুক্ষণের মধ্যেই তারা নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এটি ছিল একটি অবিশ্বাস্য মুহূর্ত। একটি ছোট দল একটি বড় অস্ত্রাগার দখল করেছে। এরপর তারা এগিয়ে যায় সহায়ক বাহিনীর অস্ত্রাগারের দিকে। কিন্তু এবার প্রতিরোধ আসে, সংঘর্ষ হয়, তবুও তারা এগিয়ে যায়। কিন্তু ঠিক এখানেই ঘটে সবচেয়ে বড় সমস্যা। অস্ত্রাগার দখল করা গেলেও তারা পর্যাপ্ত গোলাবারুদ পায়নি। অস্ত্র আছে, কিন্তু গুলি নেই। এই একটি ভুল পুরো পরিকল্পনাকে বিপদের মুখে ফেলে দেয়। তবুও সূর্যসেন থামেননি। তিনি জানতেন এখন পিছিয়ে গেলে সব শেষ, তাই তিনি তার দলকে নিয়ে এগিয়ে যান। সেই রাতেই একটি ঐতিহাসিক ঘটনা ঘটে। ব্রিটিশ পতাকা নামানো হয়, আর তার জায়গায় উত্তোলন করা হয় ভারতীয় পতাকা। ঘোষণা করা হয় চট্টগ্রাম এখন স্বাধীন। একটি শহর একটি মুহূর্তের জন্য হলেও ব্রিটিশ শাসন থেকে মুক্ত। কিন্তু প্রশ্ন হল, এই স্বাধীনতা কতক্ষণ টিকবে? ব্রিটিশরা কি এত সহজে হার মানবে, নাকি এই বিদ্রোহের পরিণতি হবে আরও ভয়াবহ? চট্টগ্রামের সেই রাত, যখন পতাকা বদলেছিল, যখন কয়েকজন তরুণ ঘোষণা করেছিল এই শহর এখন স্বাধীন, সেই মুহূর্তটা ছিল ইতিহাসের এক সাহসী অধ্যায়। কিন্তু প্রতিটি বিদ্রোহের পরেই আসে প্রতিক্রিয়া, আর এবার সেই প্রতিক্রিয়া আসতে চলেছে ব্রিটিশ সাম্রাজ্যের দিক থেকে। 18 এপ্রিলের রাত পেরিয়ে 19 এপ্রিলের সকাল। চট্টগ্রামের মানুষ ধীরে ধীরে বুঝতে শুরু করে কিছু একটা ঘটেছে। কিন্তু কি? কেউ দেখেছে টেলিগ্রাফ কাজ করছে না, কেউ দেখেছে পুলিশ স্টেশনে অস্থিরতা, কেউ দেখেছে শহরের উপর এক অদ্ভুত নীরবতা। আর কিছু মানুষ, তারা দেখেছে ব্রিটিশ পতাকার জায়গায় অন্য পতাকা উঠছে। এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ে। একদিকে মানুষের মধ্যে বিস্ময়, অন্যদিকে ভয়, কারণ সবাই জানত এটি বেশিক্ষণ স্থায়ী হবে না। এদিকে ব্রিটিশ প্রশাসন প্রথমে বিভ্রান্ত হয়ে পড়ে। যোগাযোগ বন্ধ, খবর বাইরে পাঠানো যাচ্ছে না, কি ঘটছে সেটাও পরিষ্কার নয়। কিন্তু খুব দ্রুত তারা বুঝতে পারে এটি কোনো সাধারণ ঘটনা নয়, এটি একটি পরিকল্পিত বিদ্রোহ, এবং এই বিদ্রোহকে দমন করা এখন তাদের প্রথম কাজ। চট্টগ্রামের বাইরে থাকা ব্রিটিশ প্রশাসন যখন ধীরে ধীরে খবর পায়, তারা তৎক্ষণাৎ পদক্ষেপ নিতে শুরু করে। সেনাবাহিনী প্রস্তুত করা হয়, অস্ত্র নিয়ে বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। একটি শহর যা কয়েক ঘন্টার জন্য স্বাধীন হয়েছিল, এখন আবার যুদ্ধক্ষেত্রে পরিণত হতে চলেছে। এদিকে সূর্য সেন এবং তার দল, তারা বুঝতে পারছিল সময় খুব কম। তারা জানত ব্রিটিশরা ফিরে আসবেই, আর যখন আসবে তখন তাদের কাছে থাকবে বড় বাহিনী, বেশি অস্ত্র আর নির্মম শক্তি। তাই তারা দ্রুত সিদ্ধান্ত নেয়, শহরে থেকে সরাসরি যুদ্ধ করা সম্ভব নয়, তাদের নতুন কৌশল দরকার। তারা শহর ছেড়ে পাহাড়ের দিকে সরে যায়। চট্টগ্রামের কাছেই ছিল জালালাবাদ পাহাড়, একটি এলাকা যেখানে লুকিয়ে থাকা সম্ভব, এবং সেখান থেকেই শুরু করা যায় গেরিলা যুদ্ধ। ছোট ছোট দলে ভাগ হয়ে তারা নিজেদের অবস্থান নেয়। তাদের পরিকল্পনা ছিল হঠাৎ আক্রমণ, তারপর দ্রুত সরে যাওয়া। এদিকে ব্রিটিশ বাহিনী চট্টগ্রামে পৌঁছতে শুরু করে। তারা দেখে শহর অস্থির, অস্ত্রাগার আক্রমণ হয়েছে, যোগাযোগ বিচ্ছিন্ন। এটি তাদের জন্য অপমানের মতো ছিল। একটি ছোট দল তাদের সামরিক ঘাঁটিতে আঘাত করেছে, এটি তারা কোনোভাবেই মেনে নিতে পারে না। তাই তারা সিদ্ধান্ত নেয় এই বিদ্রোহকে চূর্ণ করতে হবে, যে করেই হোক। কিছুদিনের মধ্যেই ব্রিটিশ বাহিনী পাহাড়ের দিকে এগোতে শুরু করে। তাদের কাছে ছিল আধুনিক অস্ত্র, প্রশিক্ষিত সেনা, আর বিপ্লবীদের কাছে সাহস। 22 এপ্রিল 1930, জালালাবাদ পাহাড়, সেই দিন যেখানে মুখোমুখি হয় দুই শক্তি। একদিকে ব্রিটিশ সেনাবাহিনী, অন্যদিকে কয়েকজন তরুণ বিপ্লবী। যুদ্ধ শুরু হয়, গোলাগুলির শব্দে কেঁপে ওঠে পাহাড়। বিপ্লবীরা সাহসিকতার সঙ্গে লড়াই করে। তারা জানত তাদের সংখ্যা কম, তাদের অস্ত্র সীমিত, তবুও তারা পিছিয়ে যায়নি। প্রতিটি গুলি, প্রতিটি আক্রমণ ছিল জীবনের ঝুঁকি নিয়ে। এই যুদ্ধে অনেক বিপ্লবী শহীদ হন। তাদের নাম হয়তো ইতিহাসের পাতায় খুব বড় করে লেখা নেই, কিন্তু তাদের সাহস অমর হয়ে গেছে। সূর্য সেন এই যুদ্ধে কোনোভাবে বেঁচে যান, কিন্তু তার দল অনেকটাই ভেঙে পড়ে। অনেকেই নিহত, অনেকেই ধরা পড়ে। এটি ছিল বিদ্রোহের জন্য এক বড় আঘাত। কিন্তু এখানেই শেষ নয়,
কারণ সূর্যসেন হার মানেননি। তিনি জানতেন একটি যুদ্ধ হার মানেই পুরো লড়াই শেষ নয়। তিনি আবার সংগঠিত হওয়ার চেষ্টা করেন। তিনি তার বাকি সাথীদের নিয়ে গোপনে লড়াই চালিয়ে যেতে থাকেন। এদিকে ব্রিটিশ প্রশাসন আরও কঠোর হয়ে ওঠে। চট্টগ্রাম জুড়ে শুরু হয় তল্লাশি। যাকে সন্দেহ হয় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রামগুলোতে অভিযান চালানো হয়। মানুষের মধ্যে ভয় ছড়িয়ে পড়ে। কিন্তু তবুও কেউ কেউ বিপ্লবীদের সাহায্য করতে থাকে, কারণ তারা জানত এই লড়াই শুধু কয়েকজনের নয়, এটি পুরো দেশের। সূর্যসেন এক জায়গায় বেশি দিন থাকতেন না। তিনি বারবার স্থান পরিবর্তন করতেন, কখনো গ্রামের ঘরে, কখনো জঙ্গলে, কখনো পরিচিতদের বাড়িতে। তিনি ছদ্মবেশ নিতেন, কখনো কৃষক, কখনো শ্রমিক, কিন্তু তার লক্ষ্য একটাই ছিল, লড়াই চালিয়ে যাওয়া। দিন কেটে যায়, মাস কেটে যায়, দল ছোট হতে থাকে। অনেকেই ধরা পড়ে, অনেকেই মারা যায়, কিন্তু সূর্যসেনের মনোবল ভাঙেনি। তিনি জানতেন একদিন এই আগুন পুরো দেশে ছড়িয়ে পড়বে। এদিকে ব্রিটিশ প্রশাসনও বুঝতে পারে যতক্ষণ সূর্যসেন ধরা না পড়ছে ততক্ষণ এই বিদ্রোহ পুরোপুরি শেষ হবে না। তাই তারা তাকে ধরার জন্য মরিয়া হয়ে ওঠে। গোপন তথ্য সংগ্রহ করা হয়, লোক লাগানো হয়, প্রলোভন দেয়া হয়, এবং ধীরে ধীরে তারা তার কাছাকাছি পৌঁছতে শুরু করে। কিন্তু প্রশ্ন হল, সূর্যসেন কতদিন এইভাবে লুকিয়ে থাকতে পারবেন? আর যদি তিনি ধরা পড়েন তাহলে তার পরিণতি কি হবে? জালালাবাদ পাহাড়ের সেই রক্তাক্ত দিনের পর চট্টগ্রামের আকাশ যেন আরও ভারী হয়ে উঠেছিল। বাতাসে ভাসছিল বারুদের গন্ধ, আর মাটিতে পড়েছিল সেই তরুণদের রক্ত, যারা স্বাধীনতার স্বপ্ন দেখেছিল। কিন্তু যুদ্ধ শেষ হয়নি, কারণ একজন মানুষ এখনও ধরা পড়েননি, সূর্যসেন। ব্রিটিশদের কাছে এখন সবচেয়ে বড় লক্ষ্য ছিল এই মানুষটিকে খুঁজে বের করা, কারণ তারা জানত যতক্ষণ তিনি মুক্ত ততক্ষণ বিদ্রোহের আগুন নিভে যাবে না। এদিকে সূর্যসেন, তিনি এখন আর শুধু একজন বিপ্লবী নন, তিনি হয়ে উঠেছেন এক প্রতীক। তিনি এক জায়গায় থাকতেন না। প্রতিদিন, কখনো কখনো প্রতি রাতেই তিনি স্থান পরিবর্তন করতেন। কখনো কোনো গ্রামের মাটির ঘরে, কখনো জঙ্গলের গভীরে, কখনো কোনো বিশ্বাসযোগ্য মানুষের বাড়িতে। তার জীবন হয়ে উঠেছিল একটি অবিরাম পালিয়ে থাকার গল্প। দিনে লুকিয়ে থাকা, রাতে চলাফেরা, খাওয়া, ঘুম, সবকিছুই অনিশ্চিত, কিন্তু তার চোখে সেই আগুন এখনও জ্বলছিল। তিনি জানতেন এই লড়াই শুধু তার নয়, এটি পুরো দেশের। এই সময়ে তার সঙ্গে ছিলেন কিছু বিশ্বস্ত সাথী, যারা সবকিছু হারিয়েও তার পাশে ছিল। তাদের মধ্যে কেউ আহত, কেউ ক্লান্ত, কিন্তু কেউ হাল ছাড়েনি। এই ছোট দলটি গোপনে আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছিল। কখনো ছোট আক্রমণ, কখনো বার্তা ছড়ানো, কখনো নতুন সদস্য যুক্ত করা। কিন্তু বাস্তবতা কঠিন ছিল। ব্রিটিশরা এখন অনেক বেশি সতর্ক। তারা চারদিকে নজরদারি বাড়িয়ে দেয়। গ্রামে গ্রামে তল্লাশি, সন্দেহ হলেই গ্রেপ্তার। মানুষের মধ্যে ভয় ছড়িয়ে পড়ে। অনেকেই সাহায্য করতে চাইলেও ভয়ে পিছিয়ে যায়, কারণ ধরা পড়লে শাস্তি ছিল নির্মম। এদিকে ব্রিটিশরা আরেকটি কৌশল নেয়। তারা বুঝতে পারে শক্তি দিয়ে সবসময় জেতা যায় না। কখনো কখনো মানুষের দুর্বলতাকে ব্যবহার করতে হয়। তাই তারা শুরু করে তথ্য সংগ্রহ। লোকজনকে প্রলোভন দেওয়া হয়, টাকা, নিরাপত্তা, ক্ষমা, এবং ধীরে ধীরে তারা খুঁজতে থাকে একজন বিশ্বাসঘাতক। এদিকে সূর্যসেন, তিনি এখনও আশাবাদী ছিলেন। তিনি ভাবতেন মানুষ এখনও তার পাশে আছে, কিন্তু ইতিহাসে অনেক সময় সবচেয়ে বড় আঘাত আসে ভেতর থেকে। ১৯৩৩ সাল, একটি সাধারণ দিন, কিন্তু এই দিনই বদলে দেবে সবকিছু। সূর্যসেন তখন এক পরিচিত মানুষের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। তিনি ভাবেননি এই আশ্রয়েই তার শেষ আশ্রয় হয়ে উঠবে, কারণ সেই মানুষটি যাকে তিনি বিশ্বাস করেছিলেন, সেই মানুষই ব্রিটিশদের খবর দেয়। রাতের অন্ধকারে হঠাৎ করে বাড়িটি ঘিরে ফেলে ব্রিটিশ পুলিশ। চারদিক থেকে ঘেরাও, পালানোর কোনো পথ নেই। সূর্যসেন বুঝতে পারেন শেষ এসে গেছে। তবুও তিনি চেষ্টা করেন, কিন্তু এবার আর সম্ভব হয় না। তিনি গ্রেপ্তার হন। এই গ্রেপ্তার শুধু একজন মানুষের ধরা পড়া নয়, এটি ছিল একটি আন্দোলনের উপর বড় আঘাত। ব্রিটিশরা এখন তাদের সবচেয়ে বড় শত্রুকে হাতে পেয়েছে। তারা জানত এখন তাদের সামনে সুযোগ আছে। তারা চেয়েছিল তার কাছ থেকে তথ্য বের করতে, তার সাথীদের নাম, তার পরিকল্পনা, সবকিছু। এবং এজন্য তারা ব্যবহার করে সবচেয়ে নির্মম পদ্ধতি। সূর্যসেনকে নিয়ে যাওয়া হয়। তার উপর শুরু হয় নির্যাতন, মারধর, অত্যাচার, শারীরিক ও মানসিক যন্ত্রণা। তার শরীর ভেঙে দেওয়া হয়,
কিন্তু এক জিনিস তারা ভাঙতে পারেনি, তার মন। তিনি কিছুই বলেননি, একটি কথাও না। প্রতিটি যন্ত্রণার মধ্যেও তিনি নীরব ছিলেন। এই নীরবতাই ছিল তার সবচেয়ে বড় শক্তি, কারণ তিনি জানতেন একটি ভুল মানেই তার সাথীদের জীবন বিপন্ন। দিন কেটে যায়, নির্যাতন চলতে থাকে, কিন্তু তিনি ভাঙেননি। শেষ পর্যন্ত ব্রিটিশরা বুঝতে পারে এই মানুষটিকে ভাঙা সম্ভব নয়, তাই তারা সিদ্ধান্ত নেয় তাকে বাঁচিয়ে রাখার কোনো দরকার নেই, তার শাস্তি হবে মৃত্যু। 11 জানুয়ারি 1934, সেই দিন, যেদিন শেষ হয়ে যায় একটি অধ্যায়। সূর্য সেনকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়। তার শরীর দুর্বল, কিন্তু তার চোখে এখনও সেই আগুন। তিনি জানতেন তার মৃত্যু এই লড়াইয়ের শেষ নয়, বরং এটি হবে একটি নতুন শুরু। ফাঁসি দেওয়া হয়। একজন মানুষ যিনি স্বপ্ন দেখেছিলেন স্বাধীনতার, তিনি চলে যান। কিন্তু তার গল্প শেষ হয় না, কারণ তার আত্মত্যাগ, তার সাহস, তার স্বপ্ন সবকিছু বেঁচে থাকে মানুষের মনে। এই খবর ছড়িয়ে পড়ে এবং আবার জাগে এক নতুন আগুন। মানুষ বুঝতে পারে স্বাধীনতা কতটা মূল্যবান, আর সেই স্বাধীনতা অর্জন করতে কত বড় ত্যাগ দরকার। কিন্তু প্রশ্ন এখনও রয়ে যায়, এই বিদ্রোহ কি সত্যিই ব্যর্থ ছিল, নাকি এটি ছিল এমন একটি আগুন যা পরে পুরো দেশকে জ্বালিয়ে দিয়েছিল?